মাত্র মাস দুয়েক আগেই ব্যাংকের চাকরি নিয়ে অনামিকা বদলি হয়ে এসেছে ছোট্ট মফস্বলটা। ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটা কারখানা, বেশ কিছু অফিস, ছোট বড় মিলিয়ে গোটা তিনেক মার্কেট, একটি থানা আর একটি পঞ্চায়েত অফিস, এই নিয়েই গড়ে উঠেছে এই ছোট্ট মফস্বল। মফস্বলের থেকে গ্রাম বলাই ভালো। জায়গাটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট, তাই লোকজন খুব একটা বেশি থাকে না। একই আজ বৃহস্পতিবার, তাই এলাকার দোকানগুলি বেশিরভাগই বন্ধ। যাও দুই একটা দোকান খোলা, সেগুলোও বর্ষার সন্ধ্যায় হ্যারিকেনের আলোয় বসে ঝিমোচ্ছে যেন। কে জানে বাড়ির দিকে ইলেকট্রিসিটি আছে কিনা, না হলে রাতে নুডলস দিয়ে পেট ভরাতে হবে। কাকা, নুডলস আছে? না। কি জ্বালাতন, দোকান খুলেছে কেন কে জানে। বিস্কুটের প্যাকেট দিন তো একটা। আচ্ছা কাকা, সারা বাজার জুড়ে আজ লোডশেডিং, এমন তো খুব একটা হয় না। বাজ পড়ে ট্রান্সফরমার উড়ে গেছে, আজ আর কারেন্ট আসবে না। ভালো বিপদে পড়া গেল। এখন রাস্তায় গাড়ি ঘোড়াও কিচ্ছু নেই, ঝড় বৃষ্টির মধ্যে যাবো কি করে। অবস্থা বেগতিক বুঝে একটু অপেক্ষা করে যাওয়াই ভালো মনে পড়ল অনামিকা। অগত্যা ফোন বের করে ঘাঁটতে থাকে মেয়েটা। হ্যালো, কেমন আছো? প্রীতম দা? মানে ও কি করে? আমি তো শুনেছিলাম যে প্রীতমের দেহটা রেল লাইনের ধারে। ওর ভাবনার জালটাকে ছিন্ন করে দিল মোবাইলের নোটিফিকেশন সাউন্ডটা। আবার প্রীতমের মেসেজ। নিজের পৃথিবীও আমায় উপহাস করলো। আমার সমস্ত আবেগের সেই স্মৃতি, তোমার সেই বিদ্রুপ মাখা হাসিটা। অনামিকার আঙুলগুলো এবার কেমন যেন অসাড় হয়ে আসে, সারা শরীরের রক্ত ছলকে উঠল। প্রীতম ও বেঁচে আছে? না না, ওর মেসেজ কি করে আসবে? অনামিকার এই 24 বছরের জীবনে প্রীতম ছিল এক গভীর রহস্য মাখা অধ্যায়। ওর মনে পড়ে রবীন্দ্র সরোবরের ধারে সেই বিকেলটা। পশ্চিম দিগন্তে ডুবছিল রক্তিম সূর্য। সেদিন প্রীতমের সরল প্রপোজালে অনামিকার ঠোঁটে ফুটেছিল একরাশ ব্যঙ্গমাখা হাসি। ছেলেটার নিখাদ ভালোবাসা শীতের কম্বলের মতো নিরাপদ হলেও প্রেমিক হিসেবে সাদামাটা প্রীতমকে সে কখনো চায়নি, আবার তাকে হারাতেও চায়নি অনামিকা। না প্রীতম দা, তা হয় না। আমি তোমাকে দাদার চোখে দেখে এসেছি। কিন্তু কিন্তু আমি যে তোমাকে... না, তুমি যা বলছো আমার পক্ষে সম্ভব নয়। সরি, আমাকে তুমি ভুলে যেও। আমি চললাম।